এই বার্গার কিন্তু খুব বড় না, ভিতরে প্যাটি আছে, এক্সট্রা চিজ এন্ড এভরিথিং। এন্ড সি লেটস সি, আমি একটা বাইট নেই। হ্যাঁ, বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম অদ্ভুতের ব্লগের দর্শকরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে চলে এলাম আপনাদের কাছে আরও একটি নতুন ব্লগ নিয়ে। আজকে একটু লম্বা একটা ব্লগ করছি, আশা করি আমার সাথেই থাকবেন। লম্বা ব্লগ করার কারণ হচ্ছে যে বেরোতে পারি না, বাসা থেকে তো বেরোনো হয় না আসলে। আর আজকে বেরোতে পেরেছি। আজকে আসলে আমি ইচ্ছা করছি একটু লং একটা ট্যুর দিব। লং ট্যুর বলতে মানে সেই লং ট্যুর না, মানে শহরের মাঝে একটু বেশি সময় চালাবো, এদিক ওদিক বাইক নিয়ে যাব এবং একটু দেখবো। তো আমি জায়গা ডিসাইড করতে পারছি না কোথায় যাব। আর এর মাঝে খাওয়া দাওয়া করা দরকার, ক্ষুধা লাগছে আসলে। যখন বেরোনোর প্ল্যানটা নেই, দেখা যাচ্ছে যে দিন প্রায় শেষ হয়ে যায়। এই সময় কিন্তু আসলে লাঞ্চের টাইমটা ওভার হয়ে যায়, মানে আমার জন্য যেটা লাঞ্চের টাইম, মানে একেবারে পড়তি বেলার দিকে। তো তখন লাঞ্চের টাইমও হয়ে যায়। তো কী খাবো চিন্তা করছি। তো সব কিছু মিলিয়ে ঠিক করলাম যে এখন একটা রেস্টুরেন্টে যাব, সেটা হচ্ছে গুলশানে, যেটার নাম হচ্ছে ফার্ম হাউস। দ্য ফার্ম হাউস বার্গারের দোকান। এটা আমি আমার এক বিদেশি ফ্রেন্ডের কাছ থেকে এটার একটা রিভিউ পেয়েছিলাম। আর একবার ফার্ম হাউসের একটা বার্গার খাওয়া হয়েছিল। তো সেটা আসলে ভাগে যোগে খাওয়া হয়েছিল। আমরা সবাই মানে নিয়ে আসছিল একজন, এবং আমরা মোটামুটি ভাগ করে খাইছিলাম। সো ওইটার টেস্ট আমি বলতে পারবো না ওইটার টেস্ট কেমন ছিল, বাট খারাপ লাগেনি, মজাই লাগছিল। বাট টেস্টটা ওইভাবে বুঝতে পারিনি তখন। আজকে চিন্তা করলাম যে ফার্ম হাউসে যাই। আমার এক সেই বিদেশি ফ্রেন্ড, সে আমাকে বলছিল যে তোমার দেশে এত মজার বার্গার পাওয়া যায়, তুমি এটা জানো না? তুমি আবার যে বিভিন্ন জায়গায় খাওটাও ইত্যাদি। আমি বললাম যে আশ্চর্য। আচ্ছা, এই বাসটা দেখেন, বাসটার অবস্থা কি, তল দিয়ে ফাটা, মানে একেবারেই কিছু নাই। আবার লাইসেন্স প্লেটও নাই, দেখেন লাইসেন্স প্লেট নাম্বার নাই। বাসের নাম হচ্ছে লাভবাইক। তো কঠিন ভাই, এই কঠিন বাসগুলা কিন্তু আমার মনে হয় মানে এই একবার সরকার থেকে বলা হয়েছিল, মানে প্রাক্তন সরকার বলছিল যে এই বাসগুলোকে রিমুভ করে দিবে। তো বাসগুলো কিন্তু বহাল তবিয়তে চলতেছে দেখছেন, এবং লাইসেন্স প্লেটও নাই, পেছনে কোনো লাইটও নাই, টার্নিং লাইটও নাই, স্টপ মানে আপনার যে পেছনে যে টেইল লাইট বাসের থাকবে যে থামার জন্য সিগন্যাল দিবে, সেটাও নাই। আর রিক্সা তো আসলে মানে মারহাবা, মানে চলছে রাস্তা দিয়ে, খুব সুন্দর অবস্থা রিক্সার। ইঞ্জিন চালিত রিক্সা, যে যেখানে খুশি চলছে সেইভাবেই চলছে। তো এই জিনিসগুলো আসলে রাস্তায় ফাইন্ড আউট করতেছে অনেকদিন পর এসে, যখন এর মাঝেতে এত লম্বা জায়গায় যাওয়া হয় নাই। তো দিনের বেলা ওইরকম চালানো হয়। তো চিন্তা করছি যে আজকে এটাই দেখবো আর কি কী অবস্থা। সবাই বলছে আমাকে সেনকে, আর অনেকে বলছিল, মাসুদ ভাইও বলছিল যে রাস্তার অবস্থা খুব বেহাল দশা, বিশাল ট্রাফিক জ্যাম ইত্যাদি ইত্যাদি লেগেই থাকে নাকি। তো ওনার কাছেও শুনলাম, সিফাতও বলে। তো আমি নিজে আজকে ট্রাই করে দেখতে চাচ্ছি যে কী অবস্থা। তো ট্রাফিক জ্যাম এখনও সেরকম পাই নাই। এখন এই যে দেখেন গাড়িটা এখানে রাইট টার্ন নিতেছে, এটা কিন্তু রাইট টার্ন নেওয়ার জায়গা না, তাকে কিন্তু ইউ টার্ন করে আসতে হবে সামনের থেকে, এটাই নিয়ম ছিল। সো সিন্স ওয়েন তারা বানায়নি সেই নিয়মটা, আমরা কেন বানাইনি আমরা নিয়ম আমি বুঝি না। এই যে দেখেন রিক্সা, এগুলো কিন্তু আগে এইসব জায়গায় চলতো না। এগুলো অল অফ এ সাডেন সামহাউ দে ম্যানেজ টু কাম ইন দ্য মেইন রোড, বা আমরা কি বলবো এটাকে, সিটি রোডস, হাইওয়ে তো না এটা। তো যাই হোক, মেইন রোডই বলি। এই মেইন রোডে কিন্তু আসার কথা না, রিক্সা শুডেন্ট বি হিয়ার। রিক্সাও না, মেশিন চালিত রিক্সা তো অবশ্যই না, কারণ এরকম পাতলা পাতলা তিনটা চাকা, এটার মধ্যে আপনার ব্রেক সিস্টেম করছে। যাই হোক, মানে তারপরেও যে ওরা যে চালাচ্ছে, বা ওদের একটা অবস্থার কথা ওরা বলে যে ওদের সমস্যা আছে, যে এই সমস্যার কারণে ওরা চালায়, ইকোনমিক তাদের প্রবলেম আছে, তারা আর্ন করে। তো যাই হোক, তাদের রুজির ব্যাপার। তো সেটা যদি হয় ঠিক আছে, বাট রাস্তার পাশ দিয়ে চালাক এই জায়গাগুলো কেন? এগুলো তো একেবারে মেইন রাস্তা, এখান থেকে গাড়ি ঘোড়া চলতেছে, প্রত্যেকটা হচ্ছে মোটরাইজড ভেহিকেলের সাথে নন মোটরাইজড ভেহিকেল কিন্তু চলে না। আর ওইটা হচ্ছে খুবই অন্যভাবে তৈরি করা একটা ভেহিকেল, যেটার কোনো সায়েন্টিফিক মানে কি বলবো, মানে লজিক্যাল অ্যাপ্রোচ এত ভালো না। আপনি একটা রিক্সা, নর্মাল রিক্সাকে আপনি
মেশিন লাগাই দিয়েছেন, সেটা ব্রেক কাজ করে দুইটা রাবারের পুলি দিয়ে। তো খুবই ডেঞ্জারাস একটা জিনিস, ওটা স্পিড গেইন করে আবার 30-40 কিলোমিটার। তো এই স্পিড কিন্তু বেশ ভয়ঙ্কর। ওই ভেহিকেলটার জন্য এই স্পিডটা বানানো হয় না। এই যে 3টা চিকন চাকা, যেটা নাকি রিয়েলি প্যাডেলের মধ্যে আসলে সীমাবদ্ধ ছিল, এবং সেটা ব্রেকিং সিস্টেম অ্যান্ড তার এটা চলার যে টোটাল যে অর্গানিমিক্স, এটার সাথে কিন্তু আসলে এটা যায় না। এটা আরও রিসার্চ করে যদি চালাতেই হয় তাহলে ভালো কিছু আনা দরকার, ব্যাটারি চালিত, যেটা অ্যাকচুয়ালি ফিজিবল রাস্তার জন্য। আর মেইন রোডে এভাবে চলাটা আমার মনে হয় না নিরাপদ কিছু। তো যাই হোক, চলছি, দেখতেই পাচ্ছেন এই রাস্তা ধরে, এবং ক্রিসেন্ট লেকের রাস্তা আই থিঙ্ক মানে বেশ ভালো লাগছে। আকাশটা খুব সুন্দর লাগছে, খুব সুন্দর একটা ওয়েদার আজকে। আর আমি বেসিক্যালি দেখতে পাচ্ছি যে রাস্তায় এইখানে এখন বেশ গাড়ি ঘোড়া কমই আছে। নর্মালি কিন্তু এখানে অনেক গাড়ি ঘোড়া থাকে, জমা হয়ে থাকে এরকম টাইমটাতে। এখন কিন্তু বিকেল 4:30, 4:15 এরকম একটা সময় হাতের বাঁদিকে কিন্তু বিশাল একটা ক্রাউড থাকতো। মানে আজকে কিন্তু এত ক্রাউড দেখছি না। এখানে ভয়ই লাগতো হঠাৎ করে যাওয়ার সময় যে কে দৌড় দিয়ে চলে আসে সামনে। তো এখন দেখছি যে সেরকম নাই, বেশ ভালো লাগছে। এই জায়গাটুকু একেবারেই ফাঁকা, বেশ সুন্দর একটা পরিবেশ, আর সুন্দর বাতাস লাগছে, বেশ লাগছে আর কি। খুব ভালো একটা মোমেন্ট এনজয় করছি আজকে। হয়তো অনেক দিন পর রাস্তায় বেরোনোতেই মানে এরকম দিনের বেলা, মানে বিকেলবেলা আমি সাধারণত বেরোই না। তো বেরোলেই আমি যখন বেরোইছি বেশিরভাগই রাতে বেরোইছি। তো সুতরাং আজকে হয়তো বিকেলে বেরোনোর কারণেই ভালো লাগছে আরও। এটা কি বিজয় সরণির রাস্তাটাও কিন্তু বেশ লাগছে আমার কাছে। কিন্তু এই যে সমস্যা হচ্ছে যে এই যে আপনি দেখতে পাচ্ছেন হাতের ডানের পাশে এই যে 3 চাকার ভ্যান ইত্যাদি ইত্যাদি, এগুলো আসলে এইভাবে চলাটা মনে হয় ঠিক না। এগুলোর একটা নিয়ম অনুযায়ী চলা উচিত, মানে নিয়ম করে চলা উচিত। একটা পাশেই একটা বাইপাস লেন বা কিছু রেখে সেটা দিয়ে যদি চলতো, বা সাইড লেন দিয়ে চলতো, তাহলে ভালো হতো। কারণ আসলে আপনি মানে দেখবেন একটা রাস্তায় এই যে দেখেন এখান দিয়ে যখন যেতে যাচ্ছি, এই যে স্কুটারটা, সিএনজি স্কুটারটা এমনভাবে চাপায় রাখছে যে এইখানে কিন্তু বেশ অনেকেই চলে যাওয়ার মতো একটা রাস্তা আর কি। পাশ থেকে অ্যাটলিস্ট মোটরসাইকেলগুলো চলে যায় আর কি। কিন্তু ওই যে একটু ডাইনে চাপে দাঁড়াইলে কি সমস্যা হইতো ভাই? মানে এটা কি ইচ্ছা করে করলেন? সামনের স্কুটারটা কিন্তু একটু সরা রাখছে, মানে এটা মানে আমি বুঝলাম না, এই প্রবলেমগুলো কিন্তু সব এই সিএনজি স্কুটারেরই। ওরাই কিন্তু একটু বাঁ দিকে চাপায় রাখে, গাড়িগুলো কিন্তু মোটামুটি একটু ওইদিকে থাকে। সিএনজিরই কিন্তু দেখা যাচ্ছে যে এরকম যেই জায়গা দিয়ে মোটরসাইকেলগুলো যায় ওখানে অনেক সময় দেখা যায় সিএনজি স্কুটার বায়ে চাপায় রাখে। তো যাই হোক, আমি সাধারণত যাই না, বাট সমস্যা হচ্ছে যে অনেক সময় আমার পেছনে অন্যান্য মোটরসাইকেল থাকে, ওরা হর্ন দিতে থাকে, না গেলে দেখা যায় বিরক্ত হয়ে যায়, আরও অনেক মোটরসাইকেল থাকে। তো সুতরাং সবার রিকোয়েস্ট রাখতে হয়। ওয়াও, আকাশটা দেখেন কি সুন্দর একটা আকাশ। মানে এই আকাশ যখন আপনি খালি চোখে দেখবেন তখন বুঝতে পারবেন এটা কতটা সুন্দর। আর বৃষ্টি আসবে বোঝা যাচ্ছে, আমার অলরেডি হাতে 2-4 ফোঁটা পড়ছে। আর বৃষ্টি আসার সাথে সাথেই মনে হয় আকাশটা আরও বেশি সুন্দর হয়ে গেছে, মানে জোস লাগতেছে আকাশটা। ট্রাস্ট মি, খুবই একটা অসাম একটা ফিলিং। এই যে রোদটা দেখতে পাচ্ছেন, এই রোদটাও অসাধারণ লাগতেছে এই বৃষ্টির সাথে মিলেমিশে। এই দেখতে পাচ্ছেন মনে হয় বৃষ্টির 2-1 ফোঁটা, খুব খুব অসাম একটা ফিল। এই ট্রাকের পাশ দিয়ে যাওয়াটা বেশ দুষ্কর হয়ে যায়, কারণ একটা পা কিন্তু তুলে দিতে হচ্ছে আমার পাশের ফুটপাথে। আর এই রাস্তার পাশে এই যে ড্রেন দেখতে পাচ্ছেন, এই ড্রেনটা অনেক সময় দেখা যাচ্ছে যে বেশ গভীর থাকে। আর আমি যে মোটরসাইকেলটা চালাচ্ছি এই এনএস কিন্তু বেশ উঁচু একটা মোটরসাইকেল, আর আমার হাইট অনুযায়ী এটা আরও উঁচু। তো এই যে চলে আসছি এখন মহাখালী পার হয়ে ফ্লাইওভারের নিচে, এখন ঢুকে যাব ডান দিক দিয়ে সেই ডিসিসি মার্কেটের দিকে, গুলশানের মানে ফার্ম হাউস। আসলে আমি অন্যভাবেও যেতে পারতাম, তেজগাঁ দিয়েও যেতে পারতাম, সেখানে আমাকে ম্যাপ শো করছিল, বাট আই প্রেফার দিস রোড মোর। এই রাস্তাটাকে আমি বেশি যাওয়ার জন্য পছন্দ করি। বাট আজকে মনে হচ্ছে এই জায়গায় বেশি ভিড়। আবার টিভিতে দেখছিলাম এখানে কি একটা আন্দোলন হচ্ছে তেজগাঁর এখানে, তো এই কারণে ওই তেজগাঁর ভেতর দিয়ে আমি আর যাই নাই। যদি আটকায় যাই জ্যামে বা ভিড়ের মধ্যে, আমি চলে আসছি এই গুলশান রাস্তা দিয়ে 1 নম্বরের দিকে, গুলশান 1-এর দিকে যাব, ডিসিসি মার্কেটের পাশে। অনেক দিন
ডিসি মার্কেট ওখানে যাওয়া হয় না। তো জায়গাটা আবার দেখা হোক, কারণ অনেক দিন না দেখার কারণে একটা জায়গা অপরিচিত হয়ে যায়। যেমন বনানী চেয়ারম্যান বাড়ির এন্ট্রান্সটা আমার অপরিচিত হয়ে গিয়েছিল। আমি অনেক দিন পর দেখলাম ওয়াও, মানে ডিফারেন্ট, মানে মনে হচ্ছে যে ওইটা তো আগে খোলা ছিল আর এখন উপর দিয়ে একটা কাইন্ড অফ লাইক আ ব্রিজের মতো করে ফেলছে। সো ডিফারেন্ট লাগে। তো ডিসিসিও ডিফারেন্ট লাগে কিনা কে জানে। আমি অনেক দিন আগে এসেছি এইদিকে, অনেক দিন আসা হয় না। আমি যেটা করি, আমি কিন্তু এই যে দেখেন এই পাশে এই অফিসটা দুর্যোগ ব্যবস্থাপনা, এটা পুড়ে কি অবস্থা হয়েছে, মানে আসলেই বেশ বেশ ডিজাস্টারাস। যাই হোক, যেটা বলছিলাম যে আসলে আমার আসা হয় না। আমি আমার বাসা বা আমার এলাকা থেকে এমনি দূরে যাই, দূরে খুব একটা যাই না। আমার অফিস যখন ছিল ওদিকে বনানীর দিকে তখন যাওয়া হতো। এছাড়া এই দেখেন গাড়িটা কিভাবে টার্ন নিতেছে, মানে সে লেফটের থেকে এসে রাইটে টার্ন নিয়ে চলে যাচ্ছে। মানে আমি বুঝি না এরা ড্রাইভার্স লাইসেন্স কিভাবে পাইছে, মানে দিস ইজ সো রিডিকুলাস। যাই হোক, যেটা বলছিলাম আমি, যে যখন অফিস ছিল বনানীতে তখন শুধু অফিস যাওয়া হতো। মাঝে মাঝে ভিজিটে যেতাম উত্তরাতে, আমাদের কোম্পানির স্টোর ছিল, সেখানে যাওয়া হতো। এই ওই সময়টাতেই একটু যাওয়া হতো দূরে, বাট আমি নর্মালি আমার এলাকার থেকে দূরে কোথাও যাই না। আমি আমার এলাকার মধ্যে থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করি, আড্ডা দিতেও, খাওয়া দাওয়া করতেও। এই ফার্ম হাউস কিন্তু আমাদের এলাকায় নাই, মানে আই ডোন্ট নো ওনারা কেন করেন নাই। সামহাউ প্রবাবলি ওনারা একটু মানে কি বলে, একটু দে ওয়ান সাম এক্সট্রাঅর্ডিনারি ক্রাউড। তো যাই হোক, চলে আসছি আমি অবশেষে। একেবারে মানে রাস্তাঘাটে ভিড় ঠেলে কঠিন একটা অবস্থা পার হয়ে আসলাম ফার্ম হাউসে। আর ইট ওয়াজ হেক্টিক। আপনারা দেখেছেন রাস্তার যে অবস্থা, মানে ভয়ঙ্কর একটা অবস্থা ছিল রাস্তার। আসলে এত জ্যাম বেড়ে গেছে, এটা আমি আসলে কল্পনা করতে পারি। কারণ আমি খুব বেশি হলে ধানমন্ডির মধ্যে বের হয়ে বাইরে যাই না, লালমাটিয়া ধানমন্ডির বাইরে কোথাও যাই না। আমার কাজকর্ম সব ওখানেই থাকে বেশিরভাগই। তো তো এদিকটা আসা হয় না। আজকে এসে মানে একেবারে কঠিন একটা অবস্থা। এখন ফার্ম হাউসে বসে খিদা লাগছে, দেখবো কি অর্ডার করা যায়। ফার্ম হাউস বেসিক্যালি হচ্ছে বার্গার শপ, অ্যান্ড মোস্টলি দে আর নোন ফর দেয়ার বার্গার্স অ্যান্ড সিগনেচার বার্গার্স অ্যান্ড স্যান্ডউইচেস আসলে আই ডোন্ট নো, বাট বার্গারের আমি শুনেছি অনেক, দে আর ভেরি গুড। আর বিশেষ করে মিলেনিয়ার বার্গারটাকে ট্রাই করা হয়েছিল, বাট লেটস সি দ্য ফার্ম হাউস বার্গার। এটা আমার ট্রাই করা হয়নি। আইল ট্রাই দিস টাইম দিস ওয়ান। লেটস সি, এটা ট্রাই করি, আর সাথে ফ্রাই দেই। And the rings, the price. These are the price actually. Nah, these are the wings. Here we go. That's a hand cut French fries, $3.65. Ain't that too much for French fries? What is French fry? French fry is just nothing but potato. That's all, and hand cut. So you take a knife and chop them up in your house and you fry them. Deep fry them. That's French fry. That's it. So they're charging $3.65. Oops. And they say they have something called voodoo dust. I don't know what voodoo dust is. নাম বানায় ফেললে হলো আমাদের দেশে একটা আছে। These are the shakes. Well, আমাদেরকে তাদের যে স্পেস, সেটার একটা জিনিস দেখতে হবে। এটা গুলশান অ্যাভিনিউর উপরে, তো একটা জায়গার তো কষ্ট আছে, বাট ফ্রেঞ্চ ফ্রাই ইজ টু হাই। That's highway robbery. So, well, burgers, I can understand. Let's see. Let's see how it comes. Okay. আমি যেটা অর্ডার করলাম, যেটা হচ্ছে দ্য ফার্ম হাউস বার্গার্স। এগুলো $5.75 করে এক একটা। আর সাথে চিজ হচ্ছে এক্সট্রা $50। আর চিজ থাকে না এটার মধ্যে, মানে নাম বার্গার বাট চিজ নাই, মানে চিজ বার্গার না আর কি। So you have to add, if you add extra cheese, that would be $50 extra. Then the hand-cut French fries, $3.65. Then I ordered the soda, Coca-Cola হচ্ছে $95. So I think it's pretty high. Considering the location, it's in Gulshan Avenue. Still, it's high because the environment doesn't look. It doesn't look all that fancy or anything. It's just in the parking garage, beside the parking garage located, and it's located beside the parking garage. Parking garage এর পাশে একদম অনেকটা কাইন্ড অফ বার লুক একটা নিয়ে আসছে, অনেকটা বার টাইপের লুক চারপাশে। আপনাদেরকে দেখাবো এটার ডেকোরেশনটা। সো আমার কাছে স্টিল মনে হয় প্রাইস ইজ কাইন্ড হাই,
আর টেস্ট কেমন সেটা বোঝা যাবে খাওয়ার পর। আই ডোন্ট নো, আমি যেটা শুনেছিলাম আই হার্ড ফ্রম আমি আমার এক বিদেশি বন্ধুর থেকে এটার কথা শুনেছিলাম। আর সে খুব গল্প করেছিল যে আমাদের দেশের এই বার্গারের দোকানটা নাকি খুব ভালো। সো আরেকবার এদের এই মিলেনিয়ার বার্গার খাওয়ার আমার সুযোগ হয়েছিল, and that was, আমি এখানে এসে খাইনি, বাট সেটার টেস্ট ছিল নট ব্যাড, ভালোই লাগছিল আমার কাছে। অ্যান্ড স্পেশালি তারা যেটা ক্লেম করে যে তাদের মিট প্যাটিগুলো নাকি ফ্রেশ মিট থেকে তৈরি করা, ফ্রোজেন কোনো প্যাটি তারা ইউজ করে না তারা বলে। আর আপনার বার্গারের গরমে বার্গারের মতো আপনার অপশন থাকবে, আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কি কি খাবেন, মিডিয়াম রেয়ার না ওয়েল ডান, কেমন চান আপনার বার্গারটা। আমি ওয়েল ডানকে আমি বলেছি ওয়েল ডান। লেটস সি কেমন হয়। এই হচ্ছে ওনাদের ডেকোরেশন। দেখুন ওইখানে ইটস কাইন্ড অফ লাইক ফর প্রাইভেসি আই থিঙ্ক। আমরা আসছি যখন এখন সন্ধ্যা হয়ে গেছে প্রায়, তো আমি কোনো কাস্টমার দেখতেছি না এখন, পুরাই ব্ল্যাঙ্ক। রাস্তায় যথেষ্ট মানুষ আসে, বাট বিভিন্ন জায়গায় নাই অবস্থা। Okay, the rings are here and I need to take a sip. কারণ মোটরসাইকেলে থাকার কারণে একেবারে গরমে পুরো মুখ শুকিয়ে গেছে আমার। So a couple of sips were required before I eat something. আর এই হচ্ছে অবস্থা, দেখতেই পাচ্ছেন অন্ধকার। বার্গারটা এখন আসে নাই। হ্যান্ড কাট পটেটো ফ্রাই, এই যে সিজন, ওরা লেখে নাই সিজনিং এর কথা, সিজন এখানে একটা ডিপ দিচ্ছে। I don't know এটা কি ব্লু চিজ নাকি, বিসমিল্লাহ। এটা ব্লু চিজ ড্রেসিং, ব্লু চিজ ড্রেসিং আর না সিজন ফ্রাই। অ্যাকচুয়ালি আমি আপনাদের একটা রহস্য বলি, এই যে ফ্রাই টাইপের জিনিসগুলো এগুলো বানায় আব্দুল মুনাইম গ্রুপ, which is Iblu, and okay. So that's the burgers. এই বার্গার কিন্তু খুব বড় না, দেখছেন, ছোট্ট, কিন্তু ছোট্ট বার্গার, বেশ বড় না। এটা হবে 3 ইঞ্চ মান, 4 ইঞ্চ না, 3 ইঞ্চ মান। ভিতরে প্যাটি আছে, এক্সট্রা চিজ এন্ড এভরিথিং, এন্ড সি লেটস সি। আমি একটা বাইট নেই, হ্যাঁ, বিসমিল্লাহ। Tastes great. It's worth it. I don't know, worth it. আচ্ছা, এই বার্গারটা সম্বন্ধে যেটা বলবো আমি, এটা কিন্তু আসলে সত্যিকারের গরমে বার্গার। অ্যান্ড টেস্ট, বাংলাদেশে কিন্তু অনেকেই বলে গরমে বার্গার, বাট actually it doesn't taste like gourmet burger. এটা কিন্তু gourmet burger-এর মতোই টেস্ট and very good taste. It's worth buying for, মানে আপনি যে টাকাটা দিবেন it's worth it. আপনি এটা it's okay. এই প্রাইসে এটা ঠিক আছে। And paying for the location as well, যে এটা কোথায় লোকেটেড, গুলশান আমিনুর উপর দোকান, তো তাদের ওভারহেড এক্সপেন্সেস বেশি, বাট বার্গারটাও জোস। তো বার্গার টেস্ট ভেরি গুড। আর এখন আর কথা না খরচ করে আমি খাবো, বার্গার ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে পরে কথা বলতে। ফ্রাইগুলো একটু দেখাই, রোজ লুক। ফ্রাইগুলো কিন্তু সিজন ফ্রাই এন্ড প্রিটি ক্রিসপি, টেস্ট গুড। এই ফ্রাইগুলো অ্যাকচুয়ালি আমার মনে হয় যেটা ইগলু সাপ্লাই করে, এন্ড টেস্ট ভেরি গুড। আমি আগে আমার বন্ধুর রেস্টুরেন্ট থাকতো, ওখান থেকে আনছি, আবার আমার পরিচিত আরেকজনের রেস্টুরেন্ট ছিল, ওখান থেকে আনছিলাম এবার ফ্রোজেন গুলা। সো
এগুলো টেস্ট গুড। আর এই হচ্ছে মাই ড্রিঙ্কস। তো খেয়ে নিই, হ্যাঁ। তো এখানে এখন শেষ খাওয়া দাওয়া। এনজয় করলাম বার্গারটা। অ্যাজ আই সেড, বার্গারটা ওর্থ ইট। মানে এই যে কষ্ট করে আসলাম অ্যান্ড যে খেলাম, কষ্টটা সার্থক হলো। এটা আসলে একটা গরমের বার্গার ছিল। অ্যান্ড এই ফ্রাই, আমি যে বলেছিলাম যে ওভার প্রাইস, ঠিক আছে ওভার প্রাইস, বাট স্টিল ওর্থ ইট। যথেষ্ট পরিমাণে ছিল। ফ্রাই খেয়ে মানে মন ভরছে। অ্যান্ড ইট ওয়াজ সিজন ফ্রাই অ্যান্ড কোয়ান্টিটি ওয়াজ গুড। সো considering the place, location and their overhead expenses, আসলে আমাদেরকে এটা মেনে নিতে হবে। তো ওভারঅলি বার্গারটা ভালো ছিল। আর বাকি কথা হচ্ছে রাস্তায় গিয়ে। বেরিয়ে এসছি রেস্টুরেন্ট থেকে, এখন চলে যাবার পালা, বাসার দিকে যাব। আর রাতের বেলা এই রাস্তাটা সবসময় সুন্দর লাগে আমার কাছে, স্পেশালি যদি আমি একেবারে গুলশান 2 পর্যন্ত চলে যেতে পারি। বাট আমি জানি না ওখানে জ্যাম কেমন হবে। আমি মনে হয় ওই রাস্তাটা নেব না। আই ডোন্ট থিঙ্ক দ্যাট আই এম গোনা টেক দ্যাট রোড, বিকজ যেটা হয় 2 পর্যন্ত গিয়ে মাঝখান থেকে আমাকে কেটে পড়তে হয় বনানীর মধ্যে দিয়ে। বাট বনানীর মধ্যে অনেক সময় বেশ জ্যাম লাগে এই টাইমটাতে, বলার মতো না। সন্ধ্যার পরে, বিকজ অনেক অফিস আদালত আছে, সেগুলো ছুটি হয়, সব বের হয়ে আসে, এবং তখন দেখা যাচ্ছে যে ওখান থেকে মুভ করা খুব কঠিন হয়ে যায় এবং জ্যাম লেগে যায়। একেবারে চেয়ারম্যান বাড়ির মধ্যে দিয়ে গেলে পুরোই জ্যাম ওই জায়গাটা। তো সুতরাং ওই দিক দিয়ে না যাওয়াটাই বেটার হবে। বাট আমি জানি না এইখানে কতটুকু জ্যাম হবে, কাজে আমি অনেক সময় শুনেছি যে গুলশান 1-এর এই দিকটাও অনেক জ্যাম হয়। আবার অনেকে আছে ওই জ্যাম এড়িয়ে যাওয়ার জন্য পেছনে পুলিশ প্লাজার ওই পাশ থেকে চলে যায়, মানে সেই হাতির ঝিল দিয়ে। তো হাতির ঝিল দিয়ে লালমাটিয়া যাওয়া আবার বেশ কষ্ট আছে, কারণ সেখানে আবার মাঝখানে একটা জিনিস পড়ে, বসুন্ধরা মল। ওইখানে কিন্তু বেশ জ্যাম, ওখানে মানুষজন একেবারে প্যাকড হয়ে থাকে বসুন্ধরা মলে, মানে আপনি আটকায় যাবেন, মানে ইউড বি স্টাক ফর অ্যান আওয়ার অর সো। যাই হোক, বেশ সুন্দর লাগছে স্কাই স্ক্র্যাপারগুলো, মানে বেশ সুন্দর লাগছে। রাতের বেলা আরেকটা লুক চলে আসে। তবে আমাদের মানুষ অর্গানাইজড না, মানুষ অর্গানাইজড হলে আরও ভালো লাগতো। আপনি দেখছেন যে রাস্তা দিয়ে কীভাবে মানুষ পার হচ্ছে। শুধু যে গাড়ি ঘোড়ার দোষ দিলেই হবে না, পেডেস্ট্রিয়ানদেরও অনেক দোষ আছে, তারাও কিন্তু সঠিকভাবে রাস্তা পার হয় না। তারা আপনি দেখতে পাচ্ছেন যেখান থেকে এলোমেলো হেঁটে চলে যাচ্ছে, যে যেখানে খুশি চলে আসছে সামনে। মোটর সাইকেলের রাজত্ব যেটা আমাদের দেশে অনেক মোটর সাইকেল, অনেক শহরে বিশেষ করে, এবং সবাই অফিস যাওয়া আসা করে। এছাড়াও মোটর সাইকেল একটা বেশ ফেমাস যানবাহন হয়ে গেছে। এছাড়াও রাইড শেয়ারিংরাও যারা করেন, তারাও কিন্তু মোটর সাইকেল নিয়ে বের হন। এখন চলে আসছে লিংক রোড দিয়ে যাচ্ছে। লিংক রোডের অবস্থাটা কিন্তু আগের মতোই আছে। আমি মোটামুটি কিন্তু সব রাস্তায় আগের মতোই দেখলাম, আমার কাছে ডিফারেন্স কিছু লাগে নাই। টুকিটাকি চেঞ্জ যেটা চোখে পড়েছে, সেটা আসলে দেশে একটা মেজর চেঞ্জ তো আসছেই দেশে। তো মেজর চেঞ্জ যেহেতু আসছে, তো সুতরাং মেজর চেঞ্জ আসার সাথে সাথে তো টুকিটাকি চেঞ্জ হবেই, সেটা তো হবেই, সেটা আনএভিটেবল। এছাড়া কিন্তু নর্মালি আমার কাছে সব নর্মালি লাগছে। লাইফ গোজ অন, জীবন চলে এবং চলছে। এরকমই রাতে ব্যাক করতাম এই রাস্তা ধরে আগে অফিস থেকে, এবং সেরকম এর মধ্যে নতুন জিনিস হচ্ছে মেট্রো রেল। তো মেট্রো রেল নতুন বলতে, মেট্রো রেল তো বেশ অনেক দিনই হয়ে গেছে এবং চলছে, দেখতেই পাচ্ছেন। আর এই রাস্তাটা যখন তৈরি হয় তখন বেশ একটা সুবিধা পেতাম, আমরা বেশ সহজে যাওয়া আসা করতে পারতাম সেই সময়টাতে। এখন আস্তে আস্তে সময়ের বিবর্তনে বেশ বিজি হয়ে গেছে এই রাস্তা, এবং এই রাস্তা আপনারা এখন তো আসলে আপনারা দেখতে পাচ্ছেন কম জ্যাম, বাট অনেক সময় অনেক বেশি জ্যাম থাকে এই জায়গায়। মানে দেখা যাচ্ছে যে মানে বেশ জ্যাম প্যাকড একটা অবস্থা। এই যে দেখেন নন মোটরাইজ স্লো ভেহিকেল, এই যে একের পর এক 3টা যাচ্ছে এখান দিয়ে। ওদের জন্য আসলেই একটা আলাদা লেন করা উচিত, এবং এটা মেনটেন করা উচিত। এই লেনের ব্যাপারটা মেনটেন করা উচিত। মেনটেন না করলে
আসলে হবে না। আমার মনে হয় যে আপনারা যদি একটা প্ল্যান্ড সিটি বানাতে চান, যারাই কাজ করছেন এটা নিয়ে, আপনারা অনেকেই কিন্তু কাজ করছেন সিটি বানানোর জন্য, সিটি পুনর্গঠন করার জন্য শহরটাকে, এই সিস্টেম চেঞ্জ করতে হবে যেগুলো রাস্তায় আছে, এবং মানুষকে এডুকেট করতে হবে এইসব ব্যাপারে। মানুষকে মানে আপনার ভাস্টলি এডুকেট করতে হবে। আমার মনে হয় এটা স্কুল থেকেই, ছোটোবেলা থেকে করতে হবে। নাহলে আপনি যে ট্রাফিক সিস্টেম সম্বন্ধে, ভেহিক্যাল সম্বন্ধে, ট্রান্সপোর্টেশন সম্বন্ধে যদি না শেখান, বা হাউ টু বিহেভ অন দ্য রোড, রাস্তার যে আলাদা একটা রুলস আছে, একটা না মানে রুলস আছে, রাস্তার যে রুলস আছে সেটা যদি আপনি না বোঝান ছোটোবেলা থেকে, তাহলে কিন্তু মানুষ জানবে না। এবং বেসিক্যালি আমরা বেশিরভাগই আমাদের স্কুল লাইফে কিন্তু এগুলো আমরা কিছুই শিখি নাই। অ্যাকচুয়ালি নাথিং এট অল, কিছুই শেখানো হয় নাই। তো যেহেতু এটা শেখানো হয় নাই, সো আমরা এরকমই রয়ে গেছি। যতটুকু বাবা মা শিখাইছে বাসায় সেটাই, আর পরবর্তীতে যখন বিদেশে গিয়ে শিখেছি। সো দিজ আর দ্য থিংস, এটাই হচ্ছে মানে বাস্তব, দিস ইজ দ্য ফ্যাক্ট। যাই হোক, দেখতেই পাচ্ছেন যাচ্ছি গণভবনের পাশ দিয়ে, আর এরকমই রাতের বেলা আগে যখন যেতাম এরকমই লাগতো গণভবনের পাশ দিয়ে। খুব একটা চেঞ্জ কিছুই নাই, জাস্ট লাইক সেম এরকমই। আগে শুধু এখানে কিছু সিকিউরিটির মানুষ থাকতো, এখন সেটাও দেখতে পাচ্ছি না, এই আর কি। তো এখন চলে যাব বাসায়। বাসা এখান থেকে খুব বেশি দূরে না, তো গুলশান থেকে আসলে এই রাস্তাটাই সবসময় ফলো করে আসতাম। তো আজকেও তার ব্যতিক্রম কিছু হলো না। আমার কাছে কিন্তু একই রকম লাগছে, আমি কোনো পরিবর্তন আমার কাছে জাস্ট লাইক ওই যে বললাম, অ্যাপার্ট ফ্রম দ্য সিকিউরিটিস আমার কিছুই পরিবর্তন লাগছে না। মনে হচ্ছে যে সেম ওল্ড রোড, সেম ওল্ড এনভায়রনমেন্ট, এর মধ্যে দিয়েই চলছি। তো আজকের ব্লগটা কেমন লাগলো, আজকের রাস্তাঘাট কেমন লাগলো, রেস্টুরেন্টটা কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। আপনাদের কাছে আমার এটা রিকোয়েস্ট থাকে যে ব্লগ সম্বন্ধে আমাকে জানান। যদি মনে হয় নতুন কিছু দেখতে চান, নতুন কিছু আমার কাছ থেকে চান যে আমি কিছু করতে পারি ডিফারেন্ট, তাহলে সেটা আমাকে সাজেস্ট করুন, এবং আপনাদের সাজেশন অনুযায়ী আমি ট্রাই করব নতুন কিছু করার বা স্পেশাল কিছু অ্যাড করার। আসলে শুরু করেছিলাম, যেটা বললাম যে শুরু করেছিলাম আমি মোটো ব্লগিং করার চেষ্টা থেকে। আমি যে চাইছিলাম যে রাস্তায় আপনাদের সাথে মোটো ব্লগিং করে কথা বলবো, তো সেইটা তো আসলে সবসময় হয়ে ওঠে না। আর দূরেও কোথাও যাওয়া হয় নাই, দেখতেই পাচ্ছেন যে দূরে ইদানিং আর যাওয়া হয়নি বেশ অনেক দিন ধরে, বিভিন্ন রকম আনরেস্টের কারণে। আর এখন চেষ্টা করব সামনে যাওয়ার ইনশাল্লাহ। আজকের মতো চলে যাচ্ছি, ইনশাল্লাহ দেখা হবে সামনের কোনো ব্লগে যে কোনো একটা টপিক নিয়ে। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।